হ্যালো কিউরিয়াস পিপল, ভাবুন তো কেমন হবে যদি এমন এক সামরিক যান থাকে যেটা থার্মাল ক্যামেরায় অদৃশ্য হয়ে যায়, অথবা এমন এক ড্রোন যার অস্তিত্বই পৃথিবীর সবচেয়ে বড় গোপন রহস্যের মতো। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি 11টি মিলিটারি যুদ্ধযান যাদের কিছু একেবারে বাস্তব আর কিছু যেন ঠিক সায়েন্স ফিকশনের গল্প থেকে উঠে আসা। এগুলো শুধু যুদ্ধের অস্ত্র নয়, বরং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের এক ঝলক। তাহলে তৈরি তো? চলুন ঘুরে আসি সেই ছায়ার জগতে যেখানে প্রযুক্তিই হলো সবচেয়ে বড় অস্ত্র। নাম্বার 11, সি শ্যাডো। পানির ওপরে ভেসে থাকা এক ভবিষ্যতের যুদ্ধজাহাজ। প্রথম দেখায় আপনি হয়তো ভাবতে পারেন এটা বুঝি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য, একটা কালো তীক্ষ্ণ প্রান্তের ক্যাটামেরান আকৃতির জাহাজ যেন পানির ওপর ভেসে আছে। এই অদ্ভুত দর্শন জাহাজটির নাম সি শ্যাডো, কোড নেম IX-529। কিন্তু এটি কোনো কল্পনার বস্তু নয়। সি শ্যাডো ছিল এক বাস্তব জাহাজ যা তৈরি হয়েছিল মার্কিন নৌবাহিনী ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে নৌযানে স্টেলথ প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা পরীক্ষা করতে। 80-এর দশকে যখন স্নায়ুযুদ্ধ তুঙ্গে, তখন দারপা এবং মার্কিন নৌবাহিনী শুরু করে এই গোপন প্রকল্প। সে সময় তারা রাডার ফাঁকি দিতে সক্ষম প্রযুক্তির উপরে বিপুল বিনিয়োগ করেছিল, যেমনটা তারা সফলভাবে করেছিল F-117 নাইটহক স্টেলথ বিমানে। সি শ্যাডোর লক্ষ্য ছিল জাহাজের রাডার প্রতিচ্ছবি কমানো, যাতে সেগুলো শত্রুর নজর এড়িয়ে চলতে পারে। 1984 সালে শুরু হয় এর নির্মাণ কাজ, আর 1985-এ সমুদ্রে প্রথমবার পরীক্ষা চালানো হয়। তাকে তৈরি করা হয়েছিল এক বিশাল গোপন ইতিহাসবাহী বার্জের ভেতরে, যার নাম হিউজ মাইনিং বার্জ, যার সাথে CIA-এর রহস্যময় ইতিহাস জড়িয়ে আছে। কিন্তু এই জাহাজকে অনন্য করে তোলে এর হাল ডিজাইন ও দুঃসাহসী স্টেলথ জ্যামিতি। এতে ছিল সোয়াট হাল প্রযুক্তি, যা উত্তাল সমুদ্রেও এই জাহাজকে স্থির রাখতে সাহায্য করত। 160 ফুট বা 49 মিটার লম্বা ও 70 ফুট বা 21 মিটার চওড়াই জাহাজটি দেখতে বড় না হলেও গবেষণা মূল্য ছিল বিশাল। এতে 4 থেকে 12 জনের একটি ছোট্ট দল কাজ করত। এটি কোনো যুদ্ধের জন্য তৈরি ছিল না, বরং এটি ছিল এক ভাসমান পরীক্ষাগার। এখানে পরীক্ষা করা হতো রাডারের সিগন্যাল কমানো, ইনফ্রারেড কভারিং আর জাহাজের পেছনে তৈরি হওয়া ঢেউ কমিয়ে আনার প্রযুক্তি হিসেবে। জনসাধারণের সামনে সি শ্যাডো প্রথমেই আসে 90 দশকের শুরুর দিকে। ততদিনে এটি তার প্রধান লক্ষ্য পূরণ করেছে, স্টেলথ জাহাজ ডিজাইনের প্রোটোটাইপ হিসেবে। মার্কিন নৌবাহিনী কখনো এটিকে সক্রিয় জাহাজ হিসেবে ব্যবহার করেনি। 2006 সালে এটিকে পুরোপুরি বাতিল করা হয় এবং 2012 সালে এটি ধ্বংস করে ফেলা হয়। কিন্তু তার আগে এটি এমন একটি দৃষ্টান্ত স্থাপন করে যা ভবিষ্যতের অনেক নৌযান ডিজাইনকে প্রভাবিত করেছে। সি শ্যাডো কখনো যুদ্ধ করেনি, কোনো মিশনে যায়নি, তবু এটি ছিল স্টেলথ মেরিটাইম ইঞ্জিনিয়ারিংয়ের এক যুগান্তকারী পদক্ষেপ। এটি আজও রয়ে গেছে মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে বড় ও সবচেয়ে রহস্যময় ও চমকপ্রদ জলযানের তালিকায়। নাম্বার 10, PL-01। এটা কোনো ভিডিও গেমের গাড়ি না, এটা বাস্তব। PL-01 ছিল পোল্যান্ডের তৈরি এমন এক হালকা ট্যাঙ্ক যা দেখতে যেমন চমকপ্রদ, তেমনি এর ক্ষমতাও ছিল অবিশ্বাস্য। 2013 সালে পোল্যান্ডের ওবার্ম এবং যুক্তরাজ্যের বেই সিস্টেম যৌথভাবে এটি উন্মোচন করে। লক্ষ্য ছিল বিশ্বের প্রথম সত্যিকারের স্টেলথ ট্যাঙ্ক তৈরি করা। PL-01 এর নকশা তৈরি হয়েছিল সুইডেনের প্রমাণিত যুদ্ধযান CV-90 এর ভিত্তিতে, কিন্তু ট্যাঙ্কের উপরিভাগের ডিজাইন ছিল একেবারে নতুন। তীক্ষ্ণ কোণ, নিচু টারেট, বাইরের আবরণে এমন উপাদান ব্যবহার করা হয়েছিল যা তাপ শোষণ করতে পারে, বিকিরণ সীমিত করে, এমনকি আশেপাশের তাপমাত্রার সাথে মিলিয়ে নিতে পারে নিজেকে। পরীক্ষায় দেখা গেছে থার্মাল ক্যামেরায় PL-01 দেখতে লাগছিল একটা ঠান্ডা পাথরের মতো, কোনো 35 টন ওজনের যুদ্ধযানের মতো নয়। এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যেন মাটির সঙ্গে মিশে যায়, দৃশ্যমান নয়, সেন্সরের কাছেও নয়। ট্যাঙ্কটির ওজন ছিল প্রায় 35 টন এবং এটি ঘন্টায় 70 কিলোমিটার গতিতে চলতে পারত। হালকা ওজনের কারণে এটি সহজেই বিমানে করে অন্যত্র পাঠানো যেত। আবার এর মডিউলার ডিজাইন এটিকে বিভিন্ন রকম মিশনে ব্যবহারযোগ্য করে তুলেছিল, গুপ্তচর অভিযান, কমান্ডো ইউনিট কিংবা শহুরে যুদ্ধ। তবে এত উচ্চাকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও PL-01 কখনো পূর্ণাঙ্গ উৎপাদনে যায়নি। পোল্যান্ড ধীরে ধীরে প্রকল্পটি বন্ধ করে দেয়। তবু এর নকশা, বিশেষ করে স্টেলথ ডিজাইন, তাপ নিয়ন্ত্রণ আর ইলেকট্রনিক যুদ্ধ কৌশল, এসব প্রযুক্তি স্থান পায় দেশের অন্যান্য সামরিক যান তৈরির প্রকল্পে।
PL-01 প্রমাণ করেছে স্টেলথ প্রযুক্তি শুধু যুদ্ধ বিমান বা সাবমেরিনের জন্য নয়, একবিংশ শতাব্দীর যুদ্ধে ট্যাঙ্কগুলোও অদৃশ্য হতে পারে। গাছের আড়ালে নয়, পাথরের পেছনে নয়, শত্রুর চোখের সামনে থেকেই অদৃশ্য হওয়া যায়। নাম্বার 9, রাশিয়ান প্রজেক্ট 955A। স্টেলথ বলতেই চোখে ভেসে ওঠে আকাশ উড়ে বেড়ানো যুদ্ধবিমান কিংবা কালো রঙের রহস্যময় প্রযুক্তি। কিন্তু ভাবুন তো, পৃথিবীতে প্রথম স্টেলথ প্ল্যাটফর্ম যদি হয় একটা সাবমেরিন। রাশিয়ার বোরেই এ ক্লাস সাবমেরিন বা প্রজেক্ট 955A ঠিক তেমনই এক নিঃশব্দ দৈত্য যেটা পানির নিচে থেকে কাজ চালিয়ে যায় কারো টের না পেয়েই। এটি হচ্ছে রাশিয়ার সবচেয়ে আধুনিক নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যাকে SSBN বলা হয়। এই সাবমেরিনের মূল ধারণা এসেছে কোল্ড ওয়ারের যুগ থেকে, কিন্তু বোরেই এ ভ্যারিয়েন্ট হলো তার আধুনিক উন্নত সংস্করণ, যার নকশা একদম নতুন করে নেওয়া হয়েছে যেন শত্রুপক্ষের পানির নিচের রাডার বা সোনারেও ধরা না পড়ে। এর দৈর্ঘ্য প্রায় 170 মিটার আর পানির নিচে এর ওজন প্রায় 24,000 টন। এত বিশাল সাবমেরিন হয়তো মনে হতে পারে শব্দ অনেক, কিন্তু প্রকৃতপক্ষে এটি রাশিয়ার ইতিহাসে নির্মিত সবচেয়ে নিঃশব্দ সাবমেরিনগুলোর একটি। এর পেছনে রয়েছে একটি বিশেষ প্রযুক্তি, পাম্প জেট প্রপালশন সিস্টেম। প্রচলিত প্রোপেলারের বদলে এই সিস্টেমে কম ক্যাভিটেশন তৈরি হয়। এছাড়াও এর বাইরের দেয়ালে রয়েছে অ্যানেকোইক টাইলস, যেগুলো সোনার সিগন্যাল শুষে নেয়, ফেরত পাঠায় না। ভেতরের দিকেও রয়েছে বিস্ময়। বোরেই এ সাবমেরিনে থাকছে 16টি বুলাভা ব্যালিস্টিক মিসাইল, প্রতিটি বহন করতে পারে একাধিক পারমাণবিক ওয়ারহেড। তবে এটাকে শুধু অস্ত্রধারী যুদ্ধযন্ত্র ভাবলে ভুল করবেন। এর সত্যিকারের শক্তি লুকিয়ে রয়েছে এর গোপন অভিযানে অংশ নেওয়ার সক্ষমতায়। 2024 সালের মধ্য রাশিয়ায় নৌবাহিনীতে কমপক্ষে 6টি বোরেই এ সাবমেরিন যুক্ত হয়েছে এবং আরও কয়েকটি নির্মাণাধীন। যদিও পশ্চিমা গণমাধ্যম এদের নিয়ে খুব একটা আলোচনা করে না, তবুও স্ট্র্যাটেজিক স্টেলথ প্ল্যাটফর্মের তালিকায় বোরেই এ এখন একটি শক্তিশালী নাম, যে কাজ করে নীরবে, গোপনে এবং সমুদ্রের তলদেশে। নাম্বার 8, সাব 1050E। প্রথম দেখায় সাব 1050E কে দেখে মনে হবে একটি সাধারণ প্রশিক্ষণ বিমান। ছোটখাটো ডিজাইন, সাইড বাই সাইড ককপিট, কোনো চমকপ্রদ বাহ্যিক স্ট্রাকচার নেই। কিন্তু এই নিরীহ চেহারার বিমানের পেছনে লুকিয়ে আছে এক বিশাল বিস্ময়। রাডারে এটিকে প্রায় দেখা যায় না। এই বিমানটি মূলত 1960 সালে সুইডেনে তৈরি হয়েছিল প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক মিশনের জন্য। পরে 1970-এর দশকে অস্ট্রিয়া তৈরি করে এর নিজস্ব সংস্করণ 1050E। যদিও এটি মূলত ছিল টহল, প্রশিক্ষণ ও হালকা হামলার জন্য, কিন্তু পরবর্তীতে ন্যাটোর রাডার পরীক্ষায় দেখা যায় এটি রাডার সিগন্যাল রেসপন্স প্রায় শূন্য। এর নকশাতেই এমন কিছু বৈশিষ্ট্য ছিল যেগুলো অনিচ্ছাকৃতভাবেই রাডার ওয়েভ প্রতিফলন না করে সেগুলো ভেঙে দেয় বা অন্যদিকে ডাইভার্ট করে দেয়। যেমন বিমানের শরীর গোলাকৃতি ও ছোট, ইঞ্জিনে ইনটেকগুলো শরীরের খুব কাছে বসানো, কোনো বাহ্যিক অস্ত্রবহনকারী কাঠামো নেই, ফলে সামনে থেকে এটিকে চেনা বেশ কঠিন। এটা যেন দুর্ঘটনাবশত এক স্টেলথ প্ল্যাটফর্ম। এই বিমান ঘন্টায় প্রায় 970 কিলোমিটার গতিতে উঠতে পারে আর হাতে থাকে সীমিত অস্ত্র, গানপড, রকেট লঞ্চার কিংবা ছোট বোমা, মূলত প্রশিক্ষণ মিশনের জন্য। 2020 সালের দিকে অস্ট্রিয়া নতুন প্রশিক্ষণ বিমান খুঁজছিল, কিন্তু বাজেট সংকট আর নিরপেক্ষ রাজনৈতিক অবস্থান দুটো মিলিয়ে সাব 1050E আজও আকাশে উড়ে বেড়ায় নীরবে, চোখের আড়ালে, কিন্তু রাডারের নিচে। নাম্বার 7, ককামস A-26। নিউক্লিয়ার চালিত দৈত্যাকার সাবমেরিন যেমন রাশিয়ার বোরেই বা আমেরিকার ভার্জিনিয়া ক্লাস আলোচনার জায়গা করে নেয় সহজেই, কিন্তু যদি বলা হয় একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিনও হতে পারে ততটাই স্টেলথি, তবে সুইডেনের A-26 সাবমেরিন, যা তৈরি করেছে ককামস। যদিও এটি নিউক্লিয়ার চালিত নয়, তবুও এই সাবমেরিন পানির নিচে থেকে সপ্তাহের পর সপ্তাহ অভিযান চালাতে পারে, একবারও ভেসে না উঠেই। এর পেছনে রয়েছে স্টার্লিং ইঞ্জিন। এটি প্রায় শব্দহীন প্রযুক্তি যা সাবমেরিনটিকে লম্বা সময় পানির নিচে টিকিয়ে রাখতে সাহায্য করে। কিন্তু শুধু প্রযুক্তিই নয়, এর প্রকৃত স্টেলথ ক্ষমতা লুকিয়ে রয়েছে এর অভিনব নকশায়, যার নাম গোস্ট, জেনুইন হোলিস্টিক স্টেলথ। এই সিস্টেমে রয়েছে হাল থেকে আলাদা করে বসানো যন্ত্রপাতি যাতে কম্পনের শব্দ হালে না ছড়ায়, অ্যানেকোইক টাইলস যা সোনার তরঙ্গ শুষে নেয়, জলপ্রবাহ বান্ধব গঠন যাতে পানি কেটে সাবমেরিন চুপি চুপি চলতে পারে,
এবং ইনফ্রারেড ও ম্যাগনেটিক সিগন্যাল লুকানোর বিশেষ কোটিংস। মাত্র 65 মিটার দীর্ঘ আর 2000 টনের এই সাবমেরিন বড় না হলেও এর গতিশীলতা অসাধারণ। এটি চুপি চুপি সরে যেতে পারে দ্বীপপুঞ্জ কিংবা অগভীর জলপথ আর সংকীর্ণ চ্যানেলের ভেতর দিয়ে, এবং কেউ টেরও পায় না। সবচেয়ে চমকপ্রদ ফিচার হলো এর মাল্টিমিশন পোর্টাল, একটি ফ্লেক্সিবল পেলোড বে যেখান থেকে ছাড়া যায় ডুবুরি, ড্রোন, ইউইউভি বা ছোট আকারের আন্ডার ওয়াটার ভেহিকেল। সুইডেনের মতো দেশের জন্য যারা বাল্টিক সাগরের মতো জটিল উপকূলীয় এলাকা রক্ষা করতে চায়, এই A26 একেবারে যুগান্তকারী প্রযুক্তি। 2024 সালের মধ্যে এর প্রথম সাবমেরিনগুলো সামুদ্রিক ট্রায়ালের শেষ ধাপে আছে এবং অদূর ভবিষ্যতেই সুইডিশ নেভিতে যুক্ত হচ্ছে। নিউক্লিয়ার ডিটারেন্স নয়, বরং আঞ্চলিক স্টেলথ ও প্রতিরক্ষা, এই হলো A26 এর আসল পরিচয়। আর হয়তো এটাই পৃথিবীর সবচেয়ে নিঃশব্দ, সবচেয়ে দক্ষ এবং সবচেয়ে কম পরিচিত সাবমেরিন। নাম্বার 6, লকহিড মার্টিন P175 পোলক্যাট। স্টেলথ ড্রোনের কথা উঠলেই আমাদের চোখে ভেসে ওঠে কিছু চেনা নাম, কিন্তু লকহিড মার্টিনের একটি বিশেষ ড্রোন P175 পোলক্যাট থেকে যায় রহস্যের ঘন অন্ধকারে, যা আজও ঘিরে রেখেছে নানান জল্পনা কল্পনা। এই ড্রোন কখনো পুরোদমে অপারেশনাল হয়নি, কারণ এটি ছিল একটি এক্সপেরিমেন্টাল প্ল্যাটফর্ম, কিন্তু সেটাই ছিল এর সবচেয়ে বড় শক্তি। এটি তৈরি করেছিল স্কাঙ্ক ওয়ার্কস, লকহিডের সেই বিখ্যাত ডিভিশন যারা SR-71 ব্ল্যাকবার্ড, U2, F117 নাইটহকের মতো কিংবদন্তি তৈরি করেছে। 2005 সালে ফার্নব্রাহ এয়ার শোতে প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয় এই ভবিষ্যৎদর্শী ড্রোনটিকে। এটি ছিল একটি ফ্লাই উইং ডিজাইনের UAV, যেটার কোনো উল্লম্ব স্ট্যাবিলাইজার নেই। পুরো গঠনটাই মসৃণ, ফলে রাডারে ধরা পড়ে না। এর ডানা ছড়ানো ছিল প্রায় 27 মিটার, যা অনেকটা মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স ড্রোনের মতোই। আকর্ষণীয় ব্যাপার হলো এই প্রকল্পে সরাসরি কোনো সরকারি অর্থায়ন ছিল না, বরং লকহিড নিজে থেকেই অর্থ বিনিয়োগ করে। ফলে প্রকৌশলীরা নির্দ্বিধায় নতুন ম্যাটেরিয়াল, আকৃতি ও প্রযুক্তি নিয়ে পরীক্ষা করতে পেরেছিলেন। ড্রোনটি সফলভাবে অনেকবার আকাশে উড়েছিল, তবে 2006 সালে এক যান্ত্রিক ত্রুটির কারণে এটি ভেঙে পড়ে একটি নির্জন এলাকায়। লকহিড ঘটনাটি স্বীকার করেছিল, কিন্তু নিশ্চিত করেছিল যে কারো কোনো ক্ষতি হয়নি এবং প্রচুর মূল্যবান তথ্য সংগৃহীত হয়েছিল। পোলক্যাট নামটি এসেছে স্কাঙ্ক ওয়ার্কসের প্রাণীভিত্তিক নামকরণ ঐতিহ্য থেকে। এর ফিউচারিস্টিক, প্রায় এলিয়েন সদৃশ্য চেহারা আজও গবেষকদের কৌতূহল জাগায়। তবে অন্য যে কোনো স্টেলথ প্রজেক্টের চেয়ে ভিন্ন হলো এর কিছুটা হলেও জনসাধারণের সামনে আনা হয়েছিল। এটি যেন ভবিষ্যতের সেই গোপন যুদ্ধযানগুলোর এক ঝলক, যারা শত্রুর নজর এড়িয়ে নীরবে আকাশে উড়ে যেতে পারবে উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে। নাম্বার 5, রেইনমেটাল লিংকস KF-41। যুদ্ধক্ষেত্রে সাজোয়াজান মানেই গর্জন, ধাতব দেহ আর শক্তিশালী কামান। তবে জার্মানির তৈরি রেইনমেটাল লিংকস KF-41 কিছুটা ভিন্ন, কারণ এটি একমাত্র সাজোয়াজানগুলোর মধ্যে অন্যতম যেটি সত্যিকারের স্টেলথ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে BAE সিস্টেম সুইডেনের উন্নত অ্যাডাপটিভ অ্যাক্টিভ ক্যামোফ্লেজ সিস্টেমের সাথে। এটি এমন একটি বৈদ্যুতিক থার্মাল ক্যামোফ্লেজ প্রযুক্তি যা প্রতিপক্ষের থার্মাল ক্যামেরায় পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে। 2018 সালে প্রথম উন্মোচিত এই ট্র্যাক চালিত ইনফ্যান্ট্রি ফাইট ভেহিকেল বা IFV আধুনিক যুদ্ধে সৈন্য পরিবহন, শত্রু নিধন এবং কঠিন যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য ডিজাইন করা হয়েছে। মডুলার আর্মর, স্কেলযোগ্য সুরক্ষা এবং স্বনির্ধারিত আভ্যন্তরীণ বিন্যাসের মাধ্যমে এটি ন্যাটো সদস্যদের জন্য একটি ট্রেইলার মেড সমাধান। কিন্তু এর সবচেয়ে ভবিষ্যৎমুখী বৈশিষ্ট্য সেটা সেই থার্মাল ক্যামোফ্লেজ সিস্টেম। এই সিস্টেমে ছোট হেক্সাগোনাল প্যানেল থাকে গাড়ির গায়ে, যেগুলো স্বাধীনভাবে ঠান্ডা বা উত্তপ্ত হতে পারে আশেপাশের পরিবেশের তাপমাত্রা অনুযায়ী। ফলে এই ট্যাঙ্ককে দেখা যাবে গাড়ি, ট্রাক, এমনকি সাধারণ প্রাকৃতিক দৃশ্য হিসেবে। বাস্তব পরীক্ষায় এই প্রযুক্তি সেনাবাহিনীর যুদ্ধযান শনাক্তযোগ্যতা প্রায় 90% পর্যন্ত কমিয়ে দিয়েছে। নাম্বার 4, দ্য আলটিয়াস ইউ। রাশিয়ার যুদ্ধ বিমানের কথা বললেই SU-57 বা টুপোলেভ বোমারুদের কথা মাথায় আসে, কিন্তু ড্রোন প্রযুক্তির দিকেও দেশটি চুপিসারে কিন্তু দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। তারই এক প্রমাণ আলটিয়াস ইউ, রাশিয়ার সবচেয়ে বড়, দীর্ঘপাল্লার এবং স্টেলথ সক্ষম UAV।
2010-এর দিকে শুরু হওয়া এই প্রকল্পের নির্মাতা কাজানে অবস্থিত সামনভ ডিজাইন ব্যুরো নানা বিলম্ব এবং রাজনৈতিক পরিবর্তনের পর 2019 সালে এটি পূর্ণাঙ্গ প্রোটোটাইপ সামনে আনে, যেটি পশ্চিমা বিশ্বের MQ-9 রিপারের সমতুল্য বলা চলে। প্রায় 28 মিটার উইং স্প্যান এবং 24 ঘন্টার বেশি উঠতে পারার ক্ষমতা থাকায় এটি একটি গ্লোবাল অপারেশনে সক্ষম ড্রোন। স্টেলথ বৈশিষ্ট্য বলতে গেলে এর শরীর মসৃণ এবং কোণাকৃতি, যাতে রাডার প্রতিফলন কম হয়। বাইরের অ্যান্টেনা বা সেন্সর নেই, সবকিছুই ভেতরে লুকানো এবং রিট্র্যাক্টেবল। কাঠামোতে রয়েছে কার্বন ফাইবার কম্পোজিট, আর এক্সস্ট গ্যাস ঊর্ধ্বমুখী ফ্রেমের ভেতর দিয়ে নির্গত হওয়ায় হিট সিগনেচারও অনেক কম। অ্যালটিয়াস ইউ কম উচ্চতায় ধীরে উড়ে টেরেন মাস্কিং ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড ব্যবহার করে শত্রুর নজর এড়িয়ে চলতে পারে। যদিও এটি RQ-170 এর মতো পূর্ণাঙ্গ স্টেলথ ইউএভি নয়, তবে এটি লো অবজারভেবল প্ল্যাটফর্ম হিসেবে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিচ্ছে। অপ্রকাশিত সূত্রে জানা যায়, সিরিয়া এবং ইউক্রেনের মতো অঞ্চলে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা হয়েছে। রাশিয়া ভবিষ্যতে এতে CAP-50 বা CAP-100 গাইডেড বোমা যুক্ত করারও পরিকল্পনা করছে, যাতে এটি সরাসরি আক্রমণ চালাতে পারে। নাম্বার 3, টারানিস ইউক্যাভ। কেল্টিক বজ্রের দেবতার নামে নামকরণ করা এই টারানিস হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে আধুনিক এবং গোপনীয় আনম্যান্ড কমব্যাট এয়ার ভেহিকেল বা ইউক্যাভ। বেই সিস্টেমসের তৈরি এই ড্রোন যুক্তরাজ্যের ভবিষ্যৎ স্বয়ংক্রিয় স্টেলথ যুদ্ধনীতির এক ঝলক। এটি তৈরি হয়েছে ইউকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের ফিউচার এয়ার কমব্যাট সিস্টেম ইনিশিয়েটিভের অধীনে। এর উদ্দেশ্য ছিল একটাই, একটি পূর্ণাঙ্গ ডেমনস্ট্রেটর বানানো, যা শত্রু নিয়ন্ত্রিত আকাশে অজান্তেই প্রবেশ করতে পারে, নির্ভুল হামলা চালাতে পারে এবং সবকিছু করতে পারে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে। প্রায় 11.5 মিটার দীর্ঘ এবং 9.9 মিটার উইং স্প্যান বিশিষ্ট এই ড্রোন দেখতে অনেকটাই RQ-170 সেন্টিনেল বা X-47B এর মতো একটি ছোট্ট ফ্লাইং উইং বোমারুর মতো। রাডার শোষণকারী উপাদান এবং ইনফ্রারেড হ্রাসকারী নিঃসরণ ব্যবস্থার কারণে এর রাডার এবং হিট সিগনেচার অত্যন্ত কম। ধারণা করা হয় এটি স্যাটেলাইট লিঙ্ক, AI সহায়িত ফ্লাইট কন্ট্রোল, অপটিক্যাল ট্র্যাকিং এবং রাডার জামিং সিস্টেম ব্যবহার করে। তবে এর সবচেয়ে আকর্ষণীয় দিক কি, এটি স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন করতে পারে, মিশন সম্পন্ন করে আবার ঘাঁটিতে ফিরে আসতে পারে এবং পুরোটাই কোনো মানব হস্তক্ষেপ ছাড়াই। এর আভ্যন্তরীণ অস্ত্র বিভাগে ব্রিমস্টোন মিসাইল বা পেভওয়ে বোমার মতো প্রিসিশন অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে বলেও ধারণা করা হয়। তবে এই প্রকল্পের চারপাশে রহস্যই সবচেয়ে বেশি, কারণ খুব কম সময়েই এটি প্রকাশ্যে এসেছে। পরীক্ষার সময় তোলা ছবি খুবই সীমিত এবং সরকারিভাবে অনেক তথ্য গোপন রাখা হয়েছে। নাম্বার 2, ডাসাল্ট নিউরন। ডাসাল্ট নিউরন একটি ড্রোন যা 2012 সাল থেকেই আকাশে উঠছে। অসাধারণ স্টেলথ ক্ষমতা দেখিয়েছে, কিন্তু এখনও খুব অল্প মানুষই এর নাম শুনেছে। এটি ডাসাল্ট এভিয়েশন ফ্রান্সের নেতৃত্বে একটি মাল্টিন্যাশনাল ইউরোপীয় উদ্যোগে তৈরি হয়েছে, যেখানে ছিল সুইডেনের সাব, ইতালির লিওনার্দো, স্পেন, গ্রিস এবং সুইজারল্যান্ড সহ অন্যান্য অংশীদাররা। নিউরন কোনো ছোট স্কেল পরীক্ষামূলক প্রোটোটাইপ নয়, এটি একটি পূর্ণাঙ্গ প্রযুক্তির ডেমনস্ট্রেটর, একটি বাস্তব ড্রোন যা ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে স্টেলথ ড্রোনের কাজ করবে তা বোঝাতে সক্ষম। এর ঝাঁঝালো ফ্লাইং উইং ডিজাইন অনেকটা B-2 বোমারু বা X-47B এর মতো। এটি নকশা করা হয়েছে রাডার, ইনফ্রারেড, ভিজুয়াল এবং ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল হ্রাস করার জন্য, যাতে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা অতিক্রম করে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। নিউরন তেমন কোনো জীবন্ত অস্ত্র বহন করে না, তবে এর অভ্যন্তরীণ অস্ত্রকক্ষ প্রিসিশন মিউনিশন রাখার জন্য ডিজাইন করা, যেমন লেজার গাইডেড বোমা। পরীক্ষামূলক মিশনে এটি টার্গেটে চুপিসারে পৌঁছেছে, আভ্যন্তরীণ বোমা রিলিজ করেছে, আবার ঘাঁটিতে ফিরে এসেছে এবং সবকিছু করেছে স্বয়ংক্রিয়ভাবে এবং সবার নজর এড়িয়ে। রাডার ক্রস সেকশন টেস্টে দেখা গেছে এর চেহারা F-35 এর মতোই, যা রাডার টেস্টে ধরা পড়া দুরূহ। সুইডেনের স্টেলথ প্রযুক্তিতে অগ্রগতি অনেকটাই এই প্রকল্পের কারণে হয়েছে। ন্যাটোর জন্য এটি ছিল একটি রোডম্যাপ, কিভাবে ইউক্যাভগুলো ভবিষ্যতে ম্যানড সিস্টেমের সঙ্গে কাজ করবে এবং হাই রিস্ক স্ট্রাইক মিশনে মানুষ ছাড়াই কিভাবে অংশ নিতে পারবে। নাম্বার 1, RQ-170 সেন্টিনেল। লকহিড মার্টিনের RQ-170 সেন্টিনেল, যে ড্রোনটি একসময় ছিল শুধুই গুজবের নাম, আজও সেটি রয়ে গেছে বিশ্বের সবচেয়ে রহস্যময় স্টেলথ ইউএভিগুলোর একটি।
এর ডাকনাম ছিল বিস্ট অফ কান্দাহার, কারণ এটি প্রথম দেখা যায় আফগানিস্তানের কান্দাহারে, যেখানে এর অস্পষ্ট ছবি 2007 সালের দিকে প্রকাশ্যে আসে। তখনকার সেই ঝাপসা ছবিতে দেখা যায় এক ভিন্নধর্মী আকারের ড্রোন, উঁচু পাখা যার কোনো উলম্ব ফিন নেই এবং নকশায় এমন সূক্ষ্মতা যেন রাডার থেকে লুকিয়েই থাকতে চায়। ধারণা করা হয় এটি তৈরি হয়েছে লকহিড মার্টিনের স্কাঙ্ক ওয়ার্কস দ্বারা, যারা SR-71, ব্ল্যাকবার্ড আর F117 নাইটহকের মতো কিংবদন্তি স্টেলথ জেট তৈরি করেছে। এই প্রকল্প শুরু হয়েছিল 2000-এর গোড়ার দিকে, আর মূল লক্ষ্য ছিল শত্রু নিয়ন্ত্রিত আকাশে নজরদারি চালানো, যেখানে সাধারণ UAVরা খুব সহজেই ধরা পড়ে। 20 মিটার বা প্রায় 65 ফুট উইং স্প্যান এবং জেট প্রপালশন সিস্টেম থাকার কারণে এটি উচ্চতায় দীর্ঘ সময় ধরে উঠতে পারে। ধারণা করা হয় এটি উচ্চ ক্ষমতার ইলেকট্রো অপটিক্যাল সেন্সর, ইনফ্রারেড ক্যামেরা এবং সিগন্যাল ইন্টেলিজেন্স সরঞ্জাম বহন করতে সক্ষম, যেগুলোর মাধ্যমে রিয়েল টাইমে ভিডিও পাঠানো সম্ভব। তবে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 2011 সালে, যখন একটি RQ-170 ইরানি আকাশসীমায় অভিযান চালানোর সময় সাইবার হ্যাকিং বা GPS স্পুফিংয়ের মাধ্যমে ইরানিরা সেটিকে মাটিতে নামিয়ে আনে, প্রায় অক্ষত অবস্থায়। এরপর সেটিকে ইরানি টেলিভিশনে দেখানো হয়, যার মাধ্যমে প্রকাশ্যে আসে যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি ক্ষমতা। এই বিপর্যয়ের পরেও RQ-170 ব্যবহার করা হয়েছে আফগানিস্তান, পাকিস্তান, এমনকি উত্তর কোরিয়ার মতো স্পর্শকাতর অঞ্চলে গোপন নজরদারির কাজে। এর প্রকৃত রেঞ্জ, অপারেশনাল উচ্চতা, সেন্সর ক্ষমতা সবকিছুই এখনও শ্রেণীবদ্ধ তথ্য, কিন্তু বিশেষজ্ঞরা একমত এই ড্রোনটি ছিল স্টেলথ ড্রোন টেকনোলজির এক যুগান্তকারী ধাপ। 2024 সালের হিসেব অনুযায়ী নিশ্চিত নয় যে এটি এখনও সক্রিয় ব্যবহারে আছে কিনা, নাকি আরও উন্নত নতুন প্ল্যাটফর্ম এসে একে প্রতিস্থাপন করেছে। তবুও RQ-170 সেন্টিনেলের প্রভাব স্টেলথ ডিজাইন, নজরদারি মিশন এবং ভবিষ্যতের ড্রোন যুদ্ধনীতিতে আজও গভীরভাবে অনুভব করা যায়। তো বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখলাম এমন সব স্টেলথ প্রযুক্তির জগৎ যা কেবল যুদ্ধের জন্য নয়, বরং আধুনিক সভ্যতার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতীক। এক একটা টেকনোলজি যেন সিনেমার পর্দা থেকে বাস্তব জগতে নেমে আসা এক একটি রহস্যময় অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তির ভবিষ্যৎ কী? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, কমেন্টে জানান আপনার চোখে সবচেয়ে ভয়ঙ্কর বা যুগান্তকারী প্রযুক্তি কোনটা। আর এমন আরও চমকপ্রদ অভিযানের সঙ্গী হতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা ফিরে আসবো এরকম রহস্যময় অভিযান নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, হ্যাপি এক্সপ্লোরিং।